গল্প কথা বা হিমু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছিলেন আহমদ ছফার বিখ্যাত প্রেমের উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আজ চতুর্থ পর্ব। কন্যা শামারুখের অপ্রকাশিত কবিতা গ্রন্থ কালো মানুষের কশিদার ভেতর আমি আমণ্ড ডুবে গেলাম। তার এই কবিতাগুলো গ্রন্থাকারে প্রকাশ করলে 5 ফর্মা অর্থাৎ 80 পৃষ্ঠার মতো একটা বই দাঁড়াবে। ভদ্রমহিলা গ্রন্থের নামকরণ কালো মানুষের কশিদার রাখলো কেন, সেটাও আমাকে ভাবিয়ে তুলল। অনেক তরুণ কবি স্টান্ট দেওয়ার জন্য কবিতার বইয়ের জমকালো নাম রাখে। এই ধরনের বেশিরভাগ কবির রচনায় কদাচিৎ সার পদার্থ পাওয়া যায়। আর কন্যা শামারুখকে কবিতা লিখতে আসতে হলো কেন, তাও আমার চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। সে অত্যন্ত অপরূপ মহিলা, তাকে নিয়ে অন্যদের কবিতা লেখার কথা, কিন্তু তিনি এই বাড়তি কষ্টটা মাথায় তুলে নিলেন কেন? একজন প্রাচীন সংস্কৃত কবির একটা সুন্দর মন্তব্য মনে পড়ে গেল। কবির নাম বলতে পারবো না, কালিদাস না ভারবী না বাণভট্ট। কোনো মাহফিলে যখন চুলচেরা দার্শনিক বিতর্ক চলে, সেই সময় কেউ যদি উদাত্ত গম্ভীর কণ্ঠে বিশুদ্ধ উচ্চারণে একটি উৎকৃষ্ট কবিতা পাঠ করে, শ্রোতারা দার্শনিক বিতর্কের কথা ভুলে যায়। কবিতাই তাদের মনোযোগের বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। আর এই কবিতা পাঠের আসরে কোনো সুকণ্ঠ গায়ক যদি তাল লয় রক্ষা করে গান গেয়ে ওঠে, শ্রোতা সাধারণ কবিতার কথা বেমালুম ভুলে গিয়ে গানের মধ্যে মজে যায়। গানের আসরের পাশ দিয়ে কোনো সুন্দরী যদি নীরবেও হেঁটে যায়, সবাই গান ভুলে সেই মহিলার দিকে অপলক চোখে তাকিয়ে থাকবে। সংস্কৃত কবির এই পর্যবেক্ষণটির মধ্যে যথেষ্ট পরিমাণ সত্য রয়েছে, একথা নির্দ্বিধায় কবুল করে নিতে পারি। কন্যা শামারুখের লেখাগুলো পরে আমি একটা ধাক্কা খেয়ে গেলাম। সুন্দর মহিলাকেও নিজের গভীর বেদনার কথা প্রকাশ করার জন্য কবিতার আশ্রয় নিতে হয়। আমি কবিতার ভালো মন্দের বিচারক নই, আমি অত্যন্ত সরল নিরীহ পাঠক। পাঠ করে যখন প্রীত হই, ধরে নেই লাভবান হলাম। চিত্রকল্প উপমা বিচার করে বিশুদ্ধ কবিতার রস বিচারের ক্ষমতা আমার কশ্চিনকালেও ছিল না। আর কবিসত্তার গভীরে ডুব দিয়ে অঙ্গীকার শনাক্ত করার কাজও আমার নয়। আমি শুধু একজন মামুলি পাঠক। একটা কবিতা যখন ভালো লাগে, বারবার পাঠ করি। খারাপ লাগলে আমার মনে একটা সহানুভূতির ভাব জেগে ওঠে। হায় বেচারি ব্যর্থ কবি, ছাপা বাধাই কাগজ মলাটে তোমার কত টাকা চলে গেল, অথচ মানুষ তোমাকে কবি বলে মেনে নিবে না। শেক্সপিয়র একবার একজন কবিকে অপকবিতা লেখার জন্য হত্যা করার বিধান দিয়েছিলেন। এক কাজ শেক্সপিয়রকেই মানায়, কারণ ঈশ্বরের পরে তিনিই সবচেয়ে বড় স্রষ্টা। আমি শুধু একজন কবিতার পাঠক, কবি নই। যখন কোনো উৎকৃষ্ট কবিতা পাঠ করি, লতায়িত জলের মতো কবিতার নিরঞ্জন সুন্দর স্বরূপ সমস্ত সত্তা আচ্ছন্ন করে ফেলে। নির্মেঘ শরৎরাতে নক্ষত্রের ভারে নত হয়ে নেমে আসা আকাশের মতো আমার হৃদয় মনে সন্নত সৃষ্টি হয়। তখন আমার মনে এমন একটা চেতনা তরঙ্গিত হয়ে ওঠে, আমি মেনে নিতে বাধ্য হই ক্ষুদ্র তৃণাঙ্কুর থেকে আকাশের কম্পমান নক্ষত্র সমস্ত কিছুর সঙ্গে যুক্ত হয়ে গেছি আমি। আমার সঙ্গে সৃষ্টির জগতের কোনো অন্তরাল নেই। পৃথিবীর ধুলোমাটিও আমার অনুভবে মূল্যহীন হীরক চূর্ণের মতো দ্যতিমান হয়ে ওঠে। কন্যা শামারুখের লেখাগুলো কবিতা হয়ে উঠেছে এমন কথা বলার দুঃসাহস আমার নেই। তবে একটি কথা বলবো, শামারুখের লেখার মধ্যে এমন একটা জ্বালা, এমন একটা যন্ত্রণা বোধের সাক্ষাৎ পেয়ে গেলাম, পুরো দুটো দিন তাই আমাকে অভিভূত করে রাখলো। মনে মনে আমি প্রশ্ন করলাম, সুন্দরী শামারুখ, তোমার মনে কেন এত বেদনা? সেই সময় যখন আমি কবিতাগুলো পড়ছিলাম, কন্যা শামারুখ যদি আমার কাছে থাকতো, আমি তার সারা শরীরে শীতল বরফের প্রলেপ দিয়ে তার মনের যন্ত্রণা হরণ করবার চেষ্টা করতাম। তাতেও যদি যন্ত্রণার উপশম না হতো, আমি আমার শরীর তার শরীরে স্থাপন করে সমস্ত বেদনা শুষে নেবার চেষ্টা করতাম। যদি পড়ছি 880 ভোল্টের বৈদ্যুতিক শক্তির ধাক্কা লাগছে আমার মনে। কন্যা শাবারক মাত্র একটি কবিতায় পুরো একটি বই লিখে ফেলেছে। সে যদি সাধারণ অর্থে কবি যশোপ্রার্থী একজন হতো, এ কাজটা কখনো করত না। টুকরো টুকরো কবিতায় মনের ভাব প্রকাশ করার চেষ্টা করত। শামারুখ ইংরেজি সাহিত্যের ছাত্রী, কবিতা কি করে সুমিত আকার পায় সেটা তার না জানার কথা নয়। তবু প্রকাণ্ড এক দীর্ঘ কবিতায় তার মনের সমস্ত যন্ত্রণা ঢেলে দিতে চেষ্টা করেছে।
অসহ্য কোনো যন্ত্রণা তাকে দিয়ে ওই কাজটি বোধহয় করিয়ে নিয়েছে। আমি ওই অশোধিত বেদনার কাছে মনে মনে আমার প্রণতি নিবেদন করলাম। কন্যা শামারুখের কবিতাগুলো পাঠ করতে গিয়ে আরো একটা জিনিস আমার চোখে ধরা পড়লো। কবিতার ঠিক ঠিক মাত্রা সে বসাতে পারে না, মাত্রা বেশি অথবা কম হয়ে যায়। তার ছন্দের ব্যবহারও নিখুঁত নয়। দীর্ঘদিন ধরে যদি কবিতা লেখার অভ্যাস করত, আমার ধারণা এসব ত্রুটি সে কাটিয়ে উঠতে পারত। তার ৮০ পৃষ্ঠার দীর্ঘ কবিতা এক আবহ থেকে অন্য আবহে যখন পৌঁছায়, চলনের মধ্যে একটা অসংলগ্নতা অত্যন্ত প্রকট হয়ে চোখে পড়ে। এই কবিতা যেভাবে লেখা হয়েছে সেভাবে যদি পাঠিয়ে দেয়া হয়, আমার ধারণা কোনো সাহিত্য সম্পাদক সেটা তাদের কাগজে প্রকাশ করতে কখনো রাজি হবেন না। কিন্তু আমার কাছে সম্পূর্ণ ভিন্ন কারণে এই লেখাগুলো মূল্যবান হয়ে উঠল। এ একজন অনিন্দ্য সুন্দর নারীর অত্যন্ত গভীর মর্মবেদনার দলিল। মহিলা এই কবিতার বইটি আমাকে উৎসর্গ করেছেন এবং আমাকে পড়তে দিয়েছেন। ব্যাপারটাকে অত্যন্ত বিরল একটা সৌভাগ্য বলে ধরে নিলাম। এই দীর্ঘ অগ্নিগিরির লাভাস্রোতের মতো অশোধিত আবেগের ফিরিস্তি পাঠ করতে গিয়ে কোথাও কোথাও এমন কিছু জমাট অংশ পেয়ে গেলাম, পরে ধারণা জন্মালো মহিলার সবটাই যন্ত্রণা নয়, যন্ত্রণা অতিক্রম করার ক্ষমতাও তার জন্মে গেছে। দুটো খণ্ড কবিতা উদ্ধৃত করছি, যেগুলো তার লেখায় গানের আকারে ধরা পড়েছে। প্রথমটি এরকম: কমল হীরের দীপ্তি ভরা তোমার এমন কঠিন অহংকার, ইচ্ছে করে গলায় পড়ি গড়িয়ে অলংকার। আহা যদি পারতাম, যদি পারতাম আমি মন খেলিয়ে বানিয়ে নিতাম মনের মতো, উজ্জ্বলতা লজ্জা দিত রাজরানীদের হার, আমি তাদের সবাই যেতাম দুলিয়ে শাড়ির পার, দেখতো লোকে অবাক চোখে কেমন শোভা কার, কঠিন চিকন প্রাণ গলানো তীক্ষ্ণ হীরের ধার, মনের মতো কাটবে এমন পাইনি মনিকার, তাই তো থাকি ছায়ার মতো বই যে তোমার ভার, পাছে এমন রতন মানিক কণ্ঠে দোলাও কার। পরের কবিতাংশটির আবেদন একটু অন্যরকম। একটা কথা বলে রাখি, কন্যা শামারুখের এই উদ্ধৃতাংশগুলো কবিতা হয়েছে এমন জোর দাবি আমি করতে পারবো না, কিন্তু পাঠ করতে গিয়ে আমার ভেতরটা বেজে উঠেছিল বলে উদ্ধৃত করার লোভ সামলাতে পারলাম না। তোমার এ প্রেম সকল দিকে গেছে, যদি ডাকি ডানা মেলে আকাশ আসে নেছে, আমার আপন জীবন ভরা তুচ্ছ আবিলতা, আমার যত কলুষ গ্লানি, আমার বিফলতা, তোমার প্রেমের স্নিগ্ধ ধারা সকল দেবে কেছে, পারিজাতের গন্ধ ভরা মন হারানো পায়ে, নীলাঞ্জনের রেখার নিচে শ্যামল তরুণ ছায়ে, তোমার নামে হাত বাড়ালে দলে দলে বন দেবতা হৃদয় দেবেন চেঁচে। কন্যা শামারুখের ভাবে উদ্বেল হয়ে সারাক্ষণ যদি মগ্ন থাকতে পারতাম, আমার জন্য সেটাই হতো সবচেয়ে আনন্দের। কিন্তু আমরা তো মাটির পৃথিবীতে বাস করি, নিতান্ত অনিচ্ছাই হলেও দৈনন্দিন কিছু প্রয়োজনীয় কাজ সারতে হয়, এটা সেটা কত কিছু করতে হয়। মানুষের সমাজে মানুষের মতো বাস করতে হলে কত দায় উপরোধ রক্ষার কর্তব্য কর্ম করে যেতে হয়। একদিন আমাকে বিকেলবেলা আবু সাইদ এসে বলল, চলো দোস্ত, নিউ মার্কেট ঘুরে আসি। আবু সাইদ সেজেগুজে এসেছে। আমার মনে হলো না আমি তাকে নিবৃত্ত করতে পারবো, কারণ গেল মাসে আমি তার কাছ থেকে ৫০০ টাকা ধার করেছি, সে টাকা এখনো শোধ করা হয়নি। আমি বললাম, হঠাৎ করে তোমার নিউ মার্কেট যাওয়ার এমন কি দরকার পড়লো? সাইদ বলল, দোস্ত, স্যুট বানাবো, তোমাকে কাপড় পছন্দ করে দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, এ অসময়ে তোমার স্যুট বানানোর দরকার পড়লো কেন? এখন তো সবে শরৎকাল, শীত আসতে দাও। সে বলল, দোস্ত, ভুলে যেও না, এটা আমার বিয়ের বছর। আমি বললাম, বিয়ের বছর তাতে কি, সেজন্য তোমাকে স্যুট বানাতে হবে কেন? স্যুট তো তুমি শ্বশুরবাড়ি থেকেই পাবে। সাইড প্যাকেট থেকে একটা সিগারেট বের করে টেবিলে টুকতে টুকতে বলল, হ্যাঁ, শ্বশুরবাড়ি থেকে একটা স্যুট পাওয়া যাবে, সে কথা ঠিক বটে। তারপরেও আমার একটা স্যুট বানানো প্রয়োজন, কারণ বিয়ে করলে তো আমি ভীষণ খাই খরচের তলায় পড়ে যাব। তখন স্কলারশিপের ১২০০ টাকায় দুজনের চলবে না। এখন থেকে আমাকে চাকরির চেষ্টা করতে হবে, অফিসে অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য একটা স্যুট প্রয়োজন। চলো দোস্ত, দেরি করে লাভ নেই, রাত হয়ে গেলে কাপড়ের রং বাছাই করতে অসুবিধা হবে। সাইদের স্যুটের কাপড় বেছে দিতে এসে আমি মহা মুশকিলে পড়ে গেলাম। আমি যে কাপড় পছন্দ করি সেটা সাইদের মনে ধরে না। সে যে সমস্ত কাপড় পছন্দ করে দেখলে আমার পিত্তি জ্বলে যায়। আমি এই প্রথম অনুভব করলাম
রুচির দিক দিয়ে সাইদের সঙ্গে আমার কত পার্থক্য। 4-5টা দোকান ঘোরার পর আমার ধারণা হলো সাইদের সঙ্গে না আসাই ঠিক হতো, কারণ আমার জন্য সে তার পছন্দ মতো কাপড় কিনতে পারছে না। এই অনুভবটা আমার মনে আসার পর বললাম, ঠিক আছে, তুমি বেছে ঠিক করো, আমি কিছু বলবো না। সাইদ একটা রং চঙে কাপড় পছন্দ করলো। মনে মনে আমি চটে গেলাম, কোনো রুচিবান মানুষ কি করে এত রং চঙে কাপড় পছন্দ করে। দর্জির দোকানে গিয়ে বিরক্তি আরো বাড়লো। স্যুট কিভাবে বানাতে হয় তার কত রকমের পরিভাষা আছে এই প্রথম জানতে পারলাম। কোট ডাবল কি সিঙ্গেল ব্রেস্ট হবে, প্যাটের ঘের কত দূর হবে, স্ট্রেট পকেট থাকবে কি না, হিপ পকেট একটা না দুটো হবে, পকেটের কভার থাকবে কি থাকবে না। দর্জি মহাশয়ের এবংভিত প্রশ্নের মোকাবেলায় সাইড ভেবাচাকা খেয়ে গেল। প্রতিবারই সে বলছিল, দোস্ত তুমি বলে দাও। সুতরাং নিতান্ত আনাড়ি হওয়া সত্ত্বেও আমি জবাব দিতে থাকলাম। দর্জি যখন জানতে চাইলো কোট সিঙ্গেল কি ডাবল ব্রেস্ট হবে, আমি বললাম ডাবল ব্রেস্ট। প্যান্ট কোমরের উপরে কি নিচে পড়া হবে, জানতে চাইলে আমি বললাম উপরে। হিপ পকেট একটি কি দুটো হবে, এ প্রশ্নের উত্তরে বললাম অবশ্যই দুটো। সে জিজ্ঞেস করলো কভার থাকবে, আমি বললাম হ্যাঁ। আমি স্যুট বানানোর প্রক্রিয়া পদ্ধতির ব্যাপারে কিছুই জানি না, তারপরও দর্জির প্রশ্নের জবাব এমন ভাবে দিলাম যেন হামেশাই স্যুট বানিয়ে থাকি। সাইদ আমার উপর ভীষণ খুশি হয়ে গেল। দর্জির দোকান থেকে বেরিয়ে এসে সে আমার কাঁধে হাত রেখে বলল, দোস্ত তোমার মনের খুব জোর আছে। আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। একটা ফাড়া কাটলো। নিউ মার্কেট থেকে বেরিয়ে দুজন রাস্তা পার হলাম। সাইদকে বললাম, দোস্ত তুমি যাও, আমি পুরনো বইয়ের দোকানগুলো একটু দেখে যাব। অন্য সময় হলে সে ঠাট্টা তামাশা করত। জীবনের প্রথম স্যুট বানাতে দেওয়ার কারণে আজকে তার মেজাজটা খুব ভালো। সে বলল, না দোস্ত, দুজন একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। তুমি পুরনো বই দেখতে থাকো, আমি ওই ম্যাগাজিনের দোকানে আছি। পুরনো বইয়ের দোকানে এলে আমার একটা আশ্চর্য অনুভূতি হয়। পুরনো বই নাড়াচাড়া করে দেখার কি আনন্দ, সেটা প্রকাশ করা যাবে না। এক একটা বই কত হাত ঘুরে এসব দোকানে এসেছে। প্রতিটি পুরনো বইয়ের ভেতরে প্রাক্তন গ্রন্থ মালিকের একটা ব্যক্তিগত সান্নিধ্য অনুভব করি। যিনি এই বই কিনেছিলেন, নরম কোনো সন্ধ্যের নির্জনে একাকী সেটা পাঠ করে কিভাবে রোমাঞ্চিত হয়ে উঠেছিলেন সে কথা অনুভব করার চেষ্টা করি। বইয়ের জগতে সমস্ত মনোযোগ ঢেলে দিয়ে আধা রাত কাবার করে দিয়ে কিভাবে জীবনের একটা অর্থ খুঁজতে চেষ্টা করেছিলেন সে কথাও মনে ঢেউ দিয়ে জেগে ওঠে। এ বই কিভাবে মালিকের ব্যক্তিগত সংগ্রহের ভান্ডার থেকে বেরিয়ে এসে পুরনো বইয়ের দোকানে ঠাঁই করে নিল, সে বিষয়েও নানা ভাবনা আমার মনে আসে। গ্রন্থ মালিক বৃদ্ধ বয়সে জীবন ধারণের কোনো অবলম্বন না পেয়ে ব্যক্তিগত সংগ্রহের গ্রন্থগুলি কি বেচে দিতে বাধ্য হয়েছিলেন, নাকি তার চাকর বিড়ির পয়সা জোগাড় করার জন্যে ফেরিওয়ালার কাছে 1000 টাকার বই 5-10 টাকায় বেচে দিয়েছে। ইদানিং যে কথাটা বেশি মনে হয়, গ্রন্থ মালিকের অপগণ্ড নেশাগ্রস্ত ছেলেটি তার বাপের বুকের পাঁজরের মতো আদরের ধন বইগুলো পুরনো দোকানে বেচে পেতের প্রিন্ট কিংবা হেরোইন কেনার পয়সা সংগ্রহ করেছে কিনা। একবার এই পুরনো বইয়ের দোকান থেকে আমি মহাকবি গোটের সাফারিংস অব ইয়ং ভেরথার এর ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণেরও একটি কপি সংগ্রহ করেছিলাম। বইটা খুলে মালিকের সিলমোহর অঙ্কিত নাম ঠিকানা দেখে চমকে উঠেছিলাম। সত্যেন্দ্রনাথ দত্ত, 40 মসজিদ বাড়ি লেন, কলকাতা। নিজেকে প্রশ্ন করেছিলাম, ওই মসজিদ বাড়ি লেনের সত্যেন্দ্রনাথ ভদ্রলোকটি কি কবি সত্যেন্দ্রনাথ দত্ত? আমি আবেগে রোমাঞ্চিত হয়ে উঠেছিলাম। আমার মনে হয়েছিল স্বয়ং মহাকবি গোটে কবি সত্যেন্দ্রনাথ মারফত ওই বইটি আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। দান্তের রচনাবলীর একটা ইংরেজি অনুবাদ দোকানে এসেছে। এ ধরনের বই ধরে দেখতে কি যে আনন্দ। আমি ঝুঁকে পড়ে বইটার ঘ্রাণ নিচ্ছিলাম। ঠিক এই সময় আবু সাইদ পেছন থেকে আমার জামা ধরে টান দিল, দোস্ত দেখে যাও একটা মজার জিনিস। আবু সাইদ আমাকে হিড় হিড় করে ম্যাগাজিনের দোকানটাই টেনে নিয়ে এলো। তারপর পাক্ষিক চিত্রিতা পত্রিকাখানা টেনে নিয়ে দেখিয়ে বলল, এই যে দোস্ত, কভার দেখো, তোমার প্রিয়তম মহিলার পুরো পাতা জোড়া 3 রঙের ছবি। আমি দেখলাম কভারে সত্যি সত্যি কন্যা শাহরুখের ছবি 3 রঙে ছাপা হয়েছে। মনে মনে একটা চোট পেয়ে গেলাম। আমার মুখ দিয়ে হঠাৎ করে কোনো কথা বের হলো না। সাইদ তার বড় বড় দাঁত দেখিয়ে হেসে বলল, দোস্ত আমি বলিনি ওই মহিলা 2 নম্বরই জালমাল। তুমি শুধু শুধু ধূর্ত এই মহিলার পক্ষ নিয়ে অকারণে লোকজনের শত্রুতে পরিণত হচ্ছ। দোস্ত ওকে প্লেগ রোগের জীবাণুর মতো বর্জন করো, নইলে তুমি অনেক বিপদে পড়ে যাবে। তার অনেক বৃত্তান্ত আমি জানি। কাল সকালে আমার ঘরে এসো, সব কথা জানাবো।
সাইদের কথার কোনো জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হলো না। আমার মনের এখন এমন এক অবস্থা, তার সঙ্গে কোনো রকম বাদানুবাদ করতে ইচ্ছেও হলো না। কন্যা শামারুখের যতই ত্রুটি বা কলঙ্ক থাকুক না কেন, সেটা নিয়ে সাইদের সঙ্গে কোনো কথা বলতে আমার মন রাজি হলো না। আমি কিছুই বললাম না। হোস্টেলের দিকে হাঁটতে আরম্ভ করলাম। সাইদ বলল, একটু দাঁড়াও, একটা ম্যাগাজিন কিনে নি, পরে কাজে আসতে পারে। সে রাতে হাজার চেষ্টা করেও আমি দু চোখের পাতা এক করতে পারলাম না। কন্যা শামারুখ সম্বন্ধে হাজার চিন্তা করেও কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারলাম না। মহিলা কেমন, যার হৃদয়ে এমন তীব্র যন্ত্রণা, জীবন জিজ্ঞাসা যার এমন প্রখর, সে কি করে একটা আধাপূর্ণ ম্যাগাজিনে নিজের ছবি ছাপতে পারে? বারবার ঘুরে ফিরে একটা কথাই আমার মনে জেগে উঠতে থাকলো, আমি একটা বোকা। কিন্তু আমি যে বোকা, সে কথাটা নিজেই জানিনি। আমি সব ব্যাপার এমন দেরিতে জানতে পারি কেন? সবাই আমাকে ঠকিয়ে যাবে, এই কি আমার ভাগ্য? নিজের গভীর দুর্ভাগ্যের কথা চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাগ্যে অনেক দেরিতে। প্রাতকৃত্য সেরে ক্যান্টিনে গিয়ে দেখি ক্যান্টিন খালি। আমি ঘড়ি দেখলাম, 9:30 বাজে। ইস, এতক্ষণ আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। কোনো রকমের নাস্তা খেয়ে নিলাম। দোতলায় উঠবো বলে সিঁড়িতে পা দিয়েছি, এমন সময় মনে পড়ে গেল সাইদ আমাকে গতকাল সন্ধেবেলা বলেছিল আমি যদি জানতে চাই তাহলে কন্যা শামারুখ সম্বন্ধে সে অনেক গোপন সংবাদ জানাতে পারে। আমি চরণে চরণে 3 তলায় উঠে ভেজানো দরজা ঠেলে সাইদের ঘরে প্রবেশ করলাম। কিন্তু ঘরে ঢুকে দেখি সাইদ বিছানার উপর উপর হয়ে রয়েছে, পরনে লুঙ্গি খোলা। তার বিছানার চাদরটার একটা বিরাট অংশ ভিজে গেছে। বালিশের কাছটিতে কন্যা শামারুখের ছবি সহ ম্যাগাজিনটা পড়ে আছে। এই দৃশ্য দেখার পর আমার বুঝতে বাকি রইল না, সাইদ হারামজাদা কন্যা শামারুখের ছবির দিকে তাকিয়ে তাকিয়ে মাস্টারবেড করেছে। আমাকে দেখা মাত্রই সাইদ চমকে উঠল। তাড়াতাড়ি বালিশ টেনে চাদরের ভেজা অংশ ঢেকে ফেললো। সে আমার চোখের দিকে তাকাতে পারছিল না। আমি কিছু না বলে তার ঘর থেকে বেরিয়ে চলে এলাম। আমার মনে কন্যা শামারুখ সম্বন্ধে একটা নির্ভেদ জন্ম নিল। যে ভদ্রমহিলা আদাপূর্ণ ম্যাগাজিনে ছবি ছাপতে দেয় এবং সে ছবি দেখেই মানুষ মাস্টারবেড করে, তার নামের সঙ্গে কিছুতেই কন্যা যুক্ত হতে পারে না। শামারুখ এখন থেকে শুধু শামারুখ, কন্যা শামারুখ নয়। শামারুখের সঙ্গে কন্যা শব্দটি যুক্ত রাখতে আমার মন আর সায় দিচ্ছে না। শামারুখ বিবাহিতা, এক সন্তানের জননী এবং স্বামীর সঙ্গে অনেকদিন হলো সম্পর্ক ছিন্ন করেছে। তার বয়স হয়েছে। আমি তার কানের গোড়ায় বেশ কটা পাকা চুল দেখেছি। যদিও সে আশ্চর্য কৌশলে সেগুলো আড়াল করে রাখতে জানে। প্রচলিত সংজ্ঞা অনুসারে তাকে কুমারী বলা কিছুতেই সংগত নয়। তারপরেও এ পর্যন্ত তাকে আমি কুমারী বলেই প্রচার করে আসছি। শামারুখের সৌন্দর্যের মধ্যে আমি সন্ধান পেয়েছিলাম এমন এক বস্তু, যা অত্যন্ত নিরীহ এবং সরল বন্য হরিণীকে মানায়। ঋতুগতি হওয়ার আগে কিশোরীর শরীরকে যা আলোকিত করে রাখে। আমি মনে করেছিলাম শারীরিক বিবর্তনের মধ্যেও সে মৌলিক জিনিসটি শামারুখ ধরে রেখেছিল। এখন দেখছি আমার সে ধারণা সঠিক নয়। আধাপূর্ণ ম্যাগাজিনে সে ছবি ছাপিয়ে আনন্দ পায় এবং সে ছবি দেখে দেখে ইতর মানুষেরা মনের সুখে মাস্টারবেড করে। নিশ্চয়ই তার গহন মননে এমন এক কামনা কাজ করে, সে চায় ইতর মানুষেরা তার ছবির সঙ্গে যৌন সঙ্গম করতে থাকুক। আমি নিজে শামারুখ সম্পর্কিত যে ভাবমূর্তি তৈরি করেছিলাম তার উপরের নিকেলগুলো ঝরে গেল এবং কন্যা শামারুখের অর্ধেক অস্তিত্ব আমার মন থেকে মুছে গেল। লোকে আমাকে বোকা মনে করতে পারে। আসলে আমি তো বোকাই, কিন্তু শামারুখের সঙ্গে কন্যা যোগ করাটাকে যদি কেউ বোকামো মনে করেন, আমি মেনে নেব না। তাহলে পঞ্চস্বামীর ঘরণী দ্রৌপদীকে মানুষ সতী বলবে কেন? খ্রিস্ট জননীকেও বা কেন কুমারী বলবে? আমার বেদনা হলো আমার কন্যাত্বের ধারণাটা শামারুখের বেলায় বেজায় রকম মার খেয়ে গেছে। শামারুখকে আর কন্যা শামারুখ বলতে পারছি না। তারপরেও আমার কাছে তার একটা বিশেষ মূল্য রয়েছে, কারণ শামারুখ কবিতা লেখে। অবশ্য এক কথা ঠিক, যারা কবিতার ভালো মন্দ বিষয়ে মতামত প্রদান করেন তারা শামারুখের লেখাগুলো কবিতা হয়েছে বলে মেনে নিতে চাইবেন না। শামারুখ যদি দীর্ঘকাল চর্চা করে ছন্দ, মাত্রা এসব ঠিক মতো বসাতে শিখত, তাহলে তারা ভিন্ন রকম ধারণা পোষণ করতে বাধ্য হতেন। তার মনে ভাবনাগুলো যেভাবে এসেছে অদল বদল না করে সেভাবেই প্রকাশ করেছে কবিতায়। তার শক্তি এবং সততা নিয়ে আমি অনুমাত্র সন্দেহও পোষণ করিনি। আমার মনে হলো তারপরও শামারুখের সঙ্গে একটা সম্পর্ক রক্ষা করতে পারবো, কারণ নিজেকে সে যা নয় তেমন দেখাতে চায় না। আমি অপেক্ষা করছিলাম শামারুখ আগামী শুক্রবার এলে তার সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বলা যাবে
একটা ব্যাপারে তার সঙ্গে আমি স্পষ্ট করে নিতে চাই, ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী তার চাকরির ব্যাপারটার সঙ্গে আমাকে জড়িয়ে ফেলেছেন। আমি জানি আমি নিতান্তই তুচ্ছ এবং আদনা মানুষ। এই আদনা মানুষটাকে তিনি ঘুম থেকে জাগিয়ে অফিসে ডেকে নিয়ে গিয়েছিলেন। তার ডিপার্টমেন্টের সামারক যাতে না আসতে পারে সেজন্য আমার সাহায্য কামনা করেছিলেন। নাহায়াত ঘটনাক্রমে বাংলা একাডেমিতে আমার সঙ্গে সামারকের সাক্ষাৎ হয়েছিল। ওই সাক্ষাৎটাই আমার বিপদের কারণ হয়েছে। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী, ডক্টর মাসুদের মতো বিশ্ববিদ্যালয়ের বাঘা বাঘা কর্তা আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত মানুষ ও এলাকায় আমাকে আর কোনোদিন মাথা তুলতে দেবেন না। বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে আমাকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলবেন, আত্মহত্যা করেও আমি আত্মরক্ষা করতে পারবো না। এক কাজ করি না কেন, যে সামারকের চাকরিকে কেন্দ্র করে আমার ওই দুর্গতি শুরু, সামারককে সেটা পাইয়ে দেওয়ার লড়াইটা আমি করি না কেন? সেটা আমার অযোগ্য কাজ হবে না। কিছু মানুষ আমার শত্রু হবে বটে, অধিকাংশই তারিফ করবে, বলবে ছেলেটার বুকের পাটা আছে, সুন্দর মহিলার জন্য বিপদ ঘাড়ে নিতে একটু ভয় পায় না। আমার দুর্বলতা এবং আমার শক্তির কথা আমি জানি। দুর্বুদ্ধি এবং কূটকৌশলে আমি পণ্ডিতদের সঙ্গে এঁটে উঠতে পারবো না, কিন্তু সাহস এবং ধৈর্য বলে এদের সবাইকে পরাজিত করতে পারি। মনে মনে স্থির করে নিলাম, শুক্রবারে সামারক এলে বিশ্ববিদ্যালয়ে তাকে ঢুকিয়ে দেওয়ার একটা সুড়ঙ্গ পথ তৈরি করার কলাকৌশল নিয়ে আলোচনা করা যাবে। আপনারা শুনছিলেন আহমদ ছফার বিখ্যাত প্রেমের উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, আজ চতুর্থ পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।